আসসালামাইকুম, গুড ইভিনিং। আমি আজকে টপিকের প্রথমেই আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আমি মোহাম্মদ এনামুল হক, কিউএমএস অফিসার। আজকে আমরা যে জিনিসটা যে শিখব, এটা জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকে টপিকগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটের কারণে আমার যেটা মনে হয়েছে যে আসলে আমরা খুবই ভীত সন্ত্রস্ত। আমাদের ভেতরে এত বেকার, এত চাকরির অভাব, এত হাহাকার। এর একটাই কারণ হচ্ছে আমাদের নির্দিষ্ট কোনো বিষয়ের উপরে মোক্ষম কোনো ধারণা নেই। আমাদের হচ্ছে কি নাই, স্পিড নাই, আমাদের কনফিডেন্সের অভাব, আত্মবিশ্বাসের অভাব। মানুষের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে যে আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস থাকলেই মানুষ কি, মানুষ ওই যে আমরা দেখবেন যে যারা ফ্লাইং করে, প্যারাশুট করে, হ্যাঁ, প্যারাশুট থেকে লাফ দেয়, যারা হেলিকপ্টার থেকে লাফ দেয়, ওরা কিন্তু নিশ্চিত মরে যাবে না, তারপরেও লাফ দেয়, কনফিডেন্সের উপরে কি লাফ দেয়। তারপরে যখন প্যারাশুটটা চাপ দেয় তখন কিন্তু সে কি ফ্লাইং করতেছে না। তো আমাদের জীবনের হচ্ছে মেইন যেটা, আমরা পিছিয়ে পড়তেছি, হতাশ হচ্ছি, একটা কারণ হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট পার্টিকুলার কোনো সাবজেক্টের উপরে হচ্ছে আমাদের নলেজ নাই। আমাদের নলেজের অভাবের কারণে আমরা হতাশায় পড়তেছি। আর আমি আশা করব আমাদের এই ট্রেনিং গুলো যারা করবে, ট্রেনিং গুলো করলে মাস্ট বি একটা মানুষ সাকসেস, মাস্ট বি সাকসেস, ইউ ক্যান উইন। আপনি অবশ্যই জয় করতে পারবেন। আর বাংলাদেশ তথা ইন্টারন্যাশনালি আমরা যে সেক্টরে কাজ করতেছি, কোয়ালিটি ডিপার্টমেন্ট, বিশেষ করে গার্মেন্টস টেক্সটাইল যে সেক্টরটা, আমরা হয়তো অনেকেই এই সেক্টর সম্পর্কে ধারণাই নাই। এত বড় একটা বিশদ একটা সেক্টর, একটা স্টেট পড়ে আছে পৃথিবীতে, যেখানে ইচ্ছে করলেই আমি আমার নিজস্বতা, নিজের ক্রিয়েটিভিটি, নিজের বুদ্ধিমত্তা, নিজের স্মার্টনেসকে কাজে লাগাই এই সেক্টরটাকে আরো বড় করতে পারি। বাট এইটা না করে আমরা কি করতেছি, আমরা বিভিন্ন দিক থেকে হতাশ হয়ে যাচ্ছি যে আমরা কি করব, আমাদের কোনো জব সেক্টর নাই, আমাদের কোনো কাজ করার অপশন নাই। অপশন নাই, এই জিনিসটাই হচ্ছে কি হতাশা। কে বলেছে অপশন নাই? বাংলাদেশে 40 বছর ধরে একটা সবচেয়ে বড় একটা সেক্টর হচ্ছে গার্মেন্টস সেক্টর। গার্মেন্টস ইজ অ্যাপারেল স্টেট, যেটা ইন্টারন্যাশনালি সেকেন্ড পজিশনে। এইটা নন গভর্নমেন্ট জবের মধ্যে সবচেয়ে স্ট্যান্ডার্ড একটা প্রফেশন হচ্ছে কি গার্মেন্টস কোয়ালিটি। তো গার্মেন্টস কোয়ালিটিটা শেখার জন্য, আসলে জানার জন্য নিজেকে তৈরি করতে হবে। যখন আমি কোনো বিষয় পারদর্শী না হব, না জানি, তখনই আমাদের ভিতরে কি ভয় কাজ করে। আর যখনই ভয় কাজ করে বাবা, তখন তো মানুষ মানে কি বলে যে সম্মান রাস্তায় হেঁটে যেতেও হোঁচট খায়। কারণ কি, সে আনমনে থাকে। আর যখন তার ধ্যান ধারণা চিন্তা ভাবনা একটা ওয়েতে থাকে, তখন কিন্তু সে স্মার্টলি কি হেঁটে যায়। সফলতা বা সাকসেস ডেস্টিনেশন তখন কি তার অনেক নিকটে চলে আসে, ঠিক কি না? সো আমাদেরকে আসলে জানতে হবে যে আসলে গার্মেন্টস স্টেটটা, কোয়ালিটি ডিপার্টমেন্টটা কি, কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমটা কি। আমরা ক্লাস করব হচ্ছে কোয়ালিটি কিউএমএস লার্নিং অ্যান্ড এন্টারটেইনমেন্ট। এখান থেকে আমরা শিখবো এবং কি বিনোদনে নেব। শুধু একঘেয়েমি যদি চলে আসে, আমরা কাজ করতে করতে একঘেয়েমি চলে আসে না, এর জন্য আমরা পার্টের ভিতরে একটা জিনিস সংযোজন করেছি। কি করেছি? এন্টারটেইনমেন্ট। এখান থেকে আমরা বিনোদনে নেব, ঠিক আছে? আর এই কাজ যারা করবো, আমার বিশ্বাস তাদের মানে আজকে থেকে ভবিষ্যতের এবং পরবর্তীতে যে ধারণাগুলো ছিল, সেই ধারণাগুলো চেঞ্জ হয়ে যাবে। একজন কোয়ালিটি, হ্যাঁ, এখন কথা আসতে পারে, একজন কোয়ালিটি কিন্তু বর্তমানে সরকার যে গ্যাজেট করে দিয়েছে চাকরির যে জব স্কেল, যে স্যালারি রেঞ্জ, তো সেই রেঞ্জের ক্ষেত্রে কিন্তু একজন কোয়ালিটি অনায়াসে 20,000 থেকে 25,000 টাকা ইনকাম করতে পারে। সো দ্যাট দিস ইজ বিগ অ্যামাউন্ট, তাই না? তো এই কাজটা থেকে আবার চাইলে আমরা কিন্তু অনেক উপরে উঠতে পারি, অনেক উপরে উঠতে পারি ইন্টারন্যাশনালি। এই সেক্টরটা যে শুধু বাংলাদেশ তা কিন্তু না। এর জন্য কি করতে হবে? আমাদেরকে জানতে হবে, শিখতে হবে যে কি কি শিখলে আমি কোয়ালিটির সর্বোচ্চ চূড়ায় যেতে পারবো এবং আমার ক্যারিয়ারটা ডেভেলপ করতে পারবো। এই সেক্টরে সবাই আমাকে চিনবে, তবেই না আমি কি আমার নির্দিষ্ট লক্ষ্যকে, অভিষ্ট লক্ষ্যে পৌঁছাইতে পারবো, ঠিক আছে? তো আজকে আমি শিখবো হচ্ছে যে একজন কোয়ালিটির ভেতরে কি কি গুণ থাকা দরকার, কি ধরনের গুণ থাকা দরকার, কি কি বৈশিষ্ট্য থাকলে একটা মানুষ কোয়ালিটি ইন্সপেক্টর হইতে পারবে, একজন পারফেক্ট কোয়ালিটি ইন্সপেক্টর হইতে পারবে।
তো আমরা চলে যাই। প্রথমে হচ্ছে কোয়ালিটির ভিতরে 7টা লেটার আছে, আমাদেরকে জানতে হবে আসলে প্রত্যেকটা লেটারেরই কিন্তু একটা মানে আছে, অর্থ আছে, আছে না? হ্যাঁ, রঙের যেমন বৈশিষ্ট্য আছে, উদ্দেশ্য আছে, তেমনি প্রত্যেকটা লেটারেরই শব্দের পেছনেই শব্দের গঠনতন্ত্র অনুযায়ী অক্ষরে অক্ষরে এক একটা কি বৈশিষ্ট্য আছে, মিনিং আছে, সেই জিনিসগুলোই শিখবো। আর এই জিনিসগুলো যখন আমরা শিখবো তখন আমরা কি খুব ইজিলি নিজেকে পরিবর্তন করতে পারবো, একজন পারফেক্ট কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে নিজেকে বিল্ড আপ করতে পারবো। সেই জিনিসগুলোই আমরা এখন শিখে ফেলবো। কোয়ালিটির হচ্ছে প্রথম অক্ষর কিউ। প্রথম অক্ষর কি? কিউ। এই কিউ মানে হচ্ছে কি কোয়ালিফিকেশন। কিউতে অনেক ওয়ার্ড হয়, অনেক কিছু হয়, কিন্তু শব্দ ভেদে, সেকশন ভেদে, সেক্টর ভেদে শব্দের ব্যবহারগুলো একটু ভিন্ন হয়। যেমন অফিস আদালতে যখন আমরা যাব, হসপিটালে যাব, হসপিটালে এক ধরনের শব্দ ব্যবহার হয়, থানা কোর্টে এক ধরনের শব্দ ব্যবহার হয়, এবং বিদ্যালয়ে এক ধরনের শব্দ ব্যবহার। আমাদের সেক্টরে কি এরকম কিছু ডিফারেন্ট শব্দ আছে, যেগুলো নতুন নতুন শব্দ আমরা শিখবো এবং আমাদের কাছে খুব মজাই লাগবে যে এই শব্দের অর্থ এরকম, এই শব্দটা এই সেক্টরে ব্যবহার করা হয়েছে, জানতামই না আগে। হাউ ফানি। কি ক্লিয়ার? যখন জানবো তখন আমাদের কাছে ভালো লাগবে। তো কিউতে কোয়ালিটির প্রথম অক্ষর হচ্ছে কিউ। এই কিউ এর মিনিংসটা হচ্ছে কি আসছে? কোয়ালিফিকেশন। কি আসছে? কোয়ালিফিকেশন। কোয়ালিফিকেশন মানে হচ্ছে কি যোগ্যতা। কোয়ালিফিকেশন মানে কি যোগ্যতা। যোগ্যতাটা কি? এখন যোগ্যতা বলতে আমরা কিন্তু মানে ডেফিনেটলি বুঝি যে আমার তো লিখতে পড়তে পারার, আমার তো বড় সার্টিফিকেট নাই, এইটা তো যোগ্যতা। কোয়ালিফিকেশন মানে কি হায়ার এডুকেটেড হতে হবে, এইটা ধারণা না আমাদের? হ্যাঁ, কথা বলে না। আর ইউ ডেড বডি? আমরা সবাই কথা বলবো, তাহলে কি নিজের বোরিংনেসটা কেটে যাবে। হ্যাঁ, ঠিক আছে, বোরিংনেসটা কেটে যাবে। কারণ কি খারাপ লাগতেছে? হ্যাঁ, তাহলে আমার সাথে আনসার করতে হবে, ঠিক আছে, রিপ্লাই করতে হবে, কোশ্চেন করলে আনসার করবা। কোয়ালিফিকেশন আমরা বুঝতাম যে কোয়ালিফিকেশন মানে কি হায়ার এডুকেটেড হতে হবে, অনেক বড় যোগ্যতা হতে হবে। যোগ্যতাটা অন্যভাবে আমরা কি ডিফাইন করতে পারি, সংজ্ঞা দিতে পারি। যোগ্যতা এমন একটা ব্যাপার যে তোমাকে পড়াশোনাও জানতে হবে, তোমাকে 10 ঘন্টা পরিশ্রম করার, মিনিমাম 8 ঘন্টা পরিশ্রম করার একটা সামর্থ্য থাকতে হবে, এনার্জি থাকতে হবে, এইটাও একটা যোগ্যতা। ক্লিয়ার? তাহলে প্রথমে আমরা যেটা বুঝি, এখানে ছবিতে দেওয়া আছে যে বই পুস্তক অবশ্যই কোয়ালিটি হইতে হলে মিনিমাম ইন্টারমিডিয়েট পাস করতে হবে, হায়ার স্কুল সেকেন্ডারি সার্টিফিকেট থাকতে হবে। ঠিক? ক্লিয়ার? আচ্ছা, এরপরে হচ্ছে কি ইউ। কোয়ালিটির পরবর্তী অক্ষর কি ইউ। ইউ মানে কি ইউনিটি। একটা মানুষকে অবশ্যই আপনার ভেতরে, আপনি বড় হবেন, আপনি লিডার হবেন, আপনি লিড দেবেন, অবশ্যই ইউনিটি থাকতে হবে। ইউনিটিটা কি? ইউনিটি শব্দের অর্থ কি? একতাবদ্ধ। যারা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছেন তারা এই জিনিসটা খুব ভালো বুঝবেন যে ফ্যামিলি একতাবদ্ধ, একজন আরেকজনের সাথে সুসম্পর্কটা স্থাপন করা, একজন আরেকজনের সাথে ভালো বিহেভ করা, ব্যবহার করা, একজনের বিপদে আরেকজন কি ঝাঁপায় পড়া, আগায় যাওয়া, হেল্প করা, এইটাই হচ্ছে ইউনিটি। আমি 10 কেজি পাথর যদি একজন নাও উঠাইতে পারি, আমি যখনই 5 জন ধরবো তখন জিনিসটা ইজি হয়ে যাবে না? ইউনিটি থাকতে হবে। আর যখন ইউনিটি থাকবে তখন আপনার কাছে যত বড় বিপদ আসুক, যত বড় বাধা আসুক, দেখবেন সেটা অনায়াসে পানির মতো সলভ হয়ে যাচ্ছে। যে জিনিসটা আপনি বুঝেন না, আপনার ফ্রেন্ড বুঝে, আরেকজন বুঝে, জাস্ট শেয়ার করতে হবে, ইউনিটি থাকতে হবে, তাহলেই সেটা কি সলভ করা সম্ভব। কোয়ালিটিতে, কোয়ালিটি ডিপার্টমেন্ট একজন কোয়ালিটি ইন্সপেক্টরের অবশ্যই ইউনিটি থাকা দরকার, কারণ কোয়ালিটিটা অনেক স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে গঠিত না। আমরা প্রথমে ইনস্ট্রাকশন করতেছি কাটিং, সুইং, এখানে অনেক ভাগ আছে, কাটিং আছে, সুইং আছে, ড্রয়িং আছে, নিটিং আছে। তো প্রত্যেকটা সেকশনের সাথে আমার যে একটা যোগ সাজস থাকবে, ইউনিটি থাকবে, তাহলেই তো আমি আমার কোয়ালিটিটাকে ডেভেলপ করতে পারবো। ক্লিয়ার? এর বিশদ আলোচনা আমরা আরো পরবর্তীতে ট্রেনিং এ যাব, পরবর্তী ট্রেনিং আরো বিশদ আলোচনা করব। এরপরে আসতেছে কি কি লেখা, কি লেখা এখানে? অ্যাবিলিটি। অ্যাবিলিটি, অ্যাবিলিটি মানে কি? অ্যাবিলিটি মানে কি বলো, বলেন। অ্যাবিলিটি দক্ষতা। অ্যাবিলিটি মানে কি সামর্থ্য, দক্ষতা।
এই যে এই জিনিসগুলো জানতে হবে, আসলে দক্ষতা কি, সামর্থ্য কি, অ্যাবিলিটিটা কি, আমার কি কি অ্যাবিলিটি আছে। প্রত্যেকটা মানুষের মধ্যে হিউজ পরিমাণে অ্যাবিলিটি আছে, হিউজ পরিমাণে, যেটা আমরা জানিই না। শুধু ব্লাইন্ডের মতো, অন্ধের মতো যে হতাশায় মানে চিলে কান নিয়ে গেছে, আমরা কানে হাত না দিয়ে চিলের পিছে দৌড়াইতেছি। এইটাই হচ্ছে আমাদের কি প্রবলেম, আমাদের ল্যাক্স, এটা হচ্ছে আমাদের অভাব। আমাদের প্রত্যেকের মধ্যে অ্যাবিলিটি আছে, এই অ্যাবিলিটিটা থাকতে হবে, খুঁজে বের করতে হবে আমার কি অ্যাবিলিটি আছে। আমি 10 কেজি ভার উত্তোলন করতে পারি, দিস ইজ মাই অ্যাবিলিটি। আমি 10 কিলো দৌড়াইতে পারি, দিস ইজ মাই অ্যাবিলিটি। আমি ভালো লিখতে পারি, দিস ইজ মাই অ্যাবিলিটি। আমি ভালো প্রেজেন্ট করতে পারি, কথা বলতে পারি, দিস ইজ মাই অ্যাবিলিটি। আমি ভালো গান করতে পারি, দিস ইজ মাই অ্যাবিলিটি। আমি ভালো পড়তে পারি, এটা আমার অ্যাবিলিটি। আমি ভালো অঙ্ক পারি, এটা আমার কি অ্যাবিলিটি। এখন দেখেন কার কার ভেতরে কি ধরনের অ্যাবিলিটি আছে, এটা আপনারা শর্ট অ্যানালাইসিস করবেন, আপনারা বাড়িতে গিয়ে নিজেরাই কিন্তু বের করে ফেলতে পারবেন যে আমার এই কাজটা ভালো লাগে, এই কাজটা আমি খুব ভালো করতে পারি। এটাই হচ্ছে আপনার অ্যাবিলিটি। এইটাকে আগে প্রথম প্রাধান্য দিতে হবে। তো আমাদের কোয়ালিটি ইন্সপেক্টরকে অবশ্যই অ্যাবিলিটি থাকতে হবে, সব ধরনের অ্যাবিলিটি। ক্লিয়ার? হ্যাঁ, অ্যাবিলিটি থাকতে হবে। সে কোয়ালিটিতে গান গাইতে হবে, কোয়ালিটিতে পরিদর্শন করতে হবে, কোয়ালিটিতে গুডস পাস করতে হবে, গুড চেক করতে হবে, লিখতে পারতে হবে, ফাংশন গুলো বুঝতে হবে, রিপোর্ট গুলো বুঝতে হবে, যে কোনটার কিভাবে রিপোর্ট করতে হয়। এই ধরনের অ্যাবিলিটি গুলো আমাদের ভেতরে কি মাস্ট বি থাকতে হবে, অবশ্যই থাকতে হবে। ক্লিয়ার? নেক্সট কি চলে আসলো, এবার আসলো হচ্ছে কি এল। কি লেখা আছে এখানে? হ্যাঁ, লাইবিলিটি শব্দের অর্থ কি আমরা জানি? এর গুরুত্ব তাৎপর্য জানি? লাইবিলিটি মানে কি বলেন? লাইবিলিটি, লাইবিলিটি কি? এই যে একজনের হাতের উপরে 100 জন, দায়িত্ব নেওয়া। মানে কি এখানে এই পিকচারে কি বোঝাচ্ছে, যে আমি তোমাদের সবার দায়িত্ব নিতে পারছি। লাইবিলিটি হচ্ছে কি দায়িত্ব নেওয়া, দায়িত্ব নিতে শিখতে হবে। আমরা যখন দায়িত্ব নিতে পারবো তখনই কিন্তু একজনের কাছে কি প্রায়োরিটি পাবো, তাই না? একটা ফ্যামিলিতে আপনি যদি 10 টাকা ইনকাম করে দেন, 10,000 টাকা প্রতি মাসে আপনার বাবাকে সাপোর্ট দেন, অবশ্যই ওই ফ্যামিলি একটা না একটা পর্যায়ে যা আপনার উপরে কি ডিপেন্ডেন্ট হয়ে যাবে। আপনার মুখাপে কি হয়ে যাবে, যে আমার তো ছেলে আছে, ও তো মাসে 10,000 টাকা আমাকে সাপোর্ট দেয়। বা আপনি যখন আপনার ফ্যামিলিকে সাপোর্ট দেবেন, যে আমি বাবা আপনার চিন্তা করার দরকার নাই, আমি এখন একটা চাকরি করি, আমি কোয়ালিটি ইন্সপেক্টরের একটা চাকরি করি, এখান থেকে আমি প্রতি মাসে আপনাকে 10,000 টাকা সাপোর্ট দেব। তাহলে আপনার ফ্যামিলিকে দায়িত্ব নেওয়া হলো না একটা? আপনার ফ্যামিলি কি একটু রিল্যাক্স পেলো, কথা বলে না। ওয়াই? এটা একটা প্রবলেম, এটা একটা প্রবলেম যে আমরা আমাদের প্রশ্ন করতে পারি না, কিউরিসিটি নাই, বুঝতে পারি না। আপনি বুঝলেন কি না বুঝলেন আমাদের জিজ্ঞেস করতে হবে, প্রত্যেকটা ক্ষেত্রেই প্রশ্ন করতে হবে। আমার এখন আপনি একটা জায়গায় যাবেন, হোক আননোন জায়গা, তো আপনি যদি জিজ্ঞেস না করেন তাহলে কি আপনি খুঁজে পাবেন? হ্যাঁ, তাহলে কি প্রশ্ন করতে হবে, প্রশ্ন করতে হবে এবং জানতে হবে, আনসার করতে হবে। তাহলে লাইবিলিটি সম্পর্কে আমরা বুঝেছি যে লাইবিলিটিটা কি, আর এটা জীবনে এত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে প্রত্যেকটা জায়গায় এর গুরুত্ব অপরিসীম। কিভাবে? আমি যদি ফ্রেন্ডের কাছে ফ্রেন্ডের দায়িত্ব না নিতে পারি, গার্লফ্রেন্ডের দায়িত্ব না নিতে পারি, সে আমার হবে? হ্যাঁ, তো তোমার তো লাইবিলিটি নেই, দায়িত্বই নেই, থাকো তুমি তোমার মতো, আমি গেলাম, তাই না? আর আমি যখন ওর প্রপার দায়িত্ব নিতে পারবো তখন সেও খুশি, তার ফ্যামিলি কি দিয়ে যায় কি দেখে, যে ছেলের দায়িত্ব জ্ঞান কতটুকু আছে, ওই ছেলে আমার মেয়ের দায়িত্ব নিতে পারবে কিনা, আমার সাথে সে কি মাস করতে পারবে কিনা, আমার সাথে তাল মিলায় চলতে পারবে কিনা, তবেই তো বিয়ে দেয়, তাই না? হ্যাঁ, এর আগে কি দেয় না? ছেলে হইলেই হইলো, ছেলে দেখতে সুন্দর আছে, হ্যান্ডসাম, স্মার্ট, ড্রাগারিতে, যাই হোক, ছেলে তো এরকম করে দেয়। তার মানে কি ব্যক্তি জীবনে ও পার্থিব জীবনে আমাদের লাইবিলিটি অনেক গুরুত্বপূর্ণ, কোয়ালিটি সেক্টরে এর চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ। কারণ এখানে হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকার খেলা। কথা ক্লিয়ার? মনে হচ্ছে স্বপ্নের মতো, তাই না? আসলে স্বপ্নের মতো না, এটা আসলেই বাস্তব, যে এখানে হাজার হাজার কোটি বিলিয়ন ট্রিলিয়ন ডলারের খেলা। তো আপনার কি ইচ্ছা হয় না যে আমি এই ডলার নিয়ে খেলবো, টাকা নিয়ে খেলবো, টাকা আমার পিছে দৌড়াবে, আমি কেন টাকার পিছে দৌড়াবো? আমরা কি করব? জাস্ট দায়িত্ব নিয়ে কাজগুলো করব, দায়িত্ব নিয়ে কাজগুলো করতে শিখবো। আমি কাজ করব, টাকা, রিজিকের মালিক কে? রিজিকের মালিক আল্লাহ। আমার আপনার রিজিক নিয়ে কোনো টেনশন করার দরকার নাই, কোনো টেনশন করার দরকার নাই।
জাস্ট আপনি আপনার সম্মান বাড়ানোর জন্য কি আমি আপনি কাজ করব, লাইবিলিটি নেব, ঠিক আছে। নেক্সট কি আসতেছে, ইন্টেলিজেন্ট, এই যে মস্তিষ্ক, যার জন্য আমরা হতাশ হয়ে যাই। আমি ইন্টারমিডিয়েট পাস করেছি, আমার কাছে এত গুরুত্বপূর্ণ একটা সার্টিফিকেট আছে, বাংলাদেশে মনে হয় 45% লোকের ইন্টারমিডিয়েট সার্টিফিকেট নাই, বাট যেটা আপনার কাছে আছে, আপনি চাইলেই এটাকে কাজে লাগিয়ে কোয়ালিটি ইন্সপেক্টর হতে পারেন, কাম কম্পিউটারে চাকরি করতে পারেন, চতুর্থ শ্রেণীর একটা কর্মচারী হইতে পারেন। আপনি চাইলেই আপনার মেধা দিয়ে অনেক বড় কিছু করতে পারেন, পারেন না? পারি না আমরা? বাট আমাদের এই ইন্টেলিজেন্টটা নাই। এই কোয়ালিটি ডিপার্টমেন্টে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা ইন্টেলিজেন্ট হইতে হবে, ইন্টেলিজেন্ট হইতে হবে। প্রত্যেকটা সেকেন্ড আমরা নতুন নতুন সমস্যা ফেস করব, আর এই সমস্যাগুলোকে সমাধান করা কাজটাই হচ্ছে কি কি দিয়ে করব, আমার বুদ্ধিমত্তা দিয়ে, ইন্টেলিজেন্সি দিয়ে করব। যে 2 এ 2 4 হয়, আবার 2 3 4 হয়, 2 আর 3 আর 1 4 হয়, এরকম ভাবে ভেঙে ভেঙে কাজ করার মেধাকে কি বলে, ইন্টেলিজেন্সি, মানে কি ক্রিয়েটিভিটি। নেক্সট কি আসলো, ট্রুথফুলনেস। জীবনে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ট্রুথফুলনেস। নট অনলি জব সেক্টর, নট অনলি ফ্যামিলি, ওভারঅল এভরি এনভায়রনমেন্ট আমাদের কি দরকার, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ট্রুথফুলনেস। আপনি যত টাকা পয়সা আলা মানুষ হন, যত বিত্তশালী মানুষ হন, যত স্মার্ট হন, সুদর্শন হন, আপনার সাথে যদি বিশ্বাস না থাকে কেউ আপনার পাশে দাঁড়াবে না, কোনোদিন আপনি উন্নতি করতে পারবেন না। আপনি অনেক ভালো বুঝেন, অনেক ভালো কাজ করেন, অনেক পরিশ্রম করেন, আপনার অনেক টাকা আছে, বাট আপনার বস আপনাকে বিশ্বাস করতে পারতেছে না, আপনার ক্যারেক্টারটা এরকম যে আপনাকে বিশ্বাস করা যায় না, তাহলে কি আপনাকে কোনো দায়িত্ব দেওয়া হবে? হ্যাঁ, হবে? নট অনলি জব সেক্টর, এনিহোয়ার দেওয়া হবে? পাবেন না। সো আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে, এগুলো হচ্ছে লাইফের প্র্যাকটিস। হ্যাঁ, এটা কিন্তু অভিনয় না, এটা একটা প্র্যাকটিস, এটা আমাদের কন্টিনিউ করতে হবে। যারা পুলিশের চাকরি করে, যারা আর্মির চাকরি করে, তারা কি প্রতিদিন একই ড্রেস কোড, যার যে যখন ডিউটি টাইম, তাকে কিন্তু তখন সেই টাইমে যাইতেই হবে, হচ্ছে না? কোয়ালিটি ডিপার্টমেন্টটাও এরকম, যে আমাদের এটা নট অনলি অ্যাক্ট, এটা আমাদের ডিউটি। ট্রুথফুলনেস, বিশ্বাস থাকতে হবে আমি ভালো কাজ করি, এবং আমি যতটুকুই কাজ করি আমার বসের একটা বিশ্বাস থাকতে হবে যে ওকে দিয়ে এই কাজটা হবে, বা ওর কাছে 10 টাকা রাখলে আমি আবার 10 টাকা ফিডব্যাক পাবো, এই কাজটা বুঝাই দিলে ও প্রপারলি আমারে বুঝাই দিতে পারবে। এই জায়গাটাকে অবশ্যই আপনার কি কাজ করতে হবে। তো আমাদেরকে অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, যে অবশ্যই বিশ্বাস ছাড়া কোনো কিছু অর্জন করা সম্ভব নয়। একজন কোয়ালিটি ইন্সপেক্টরকে 100% ট্রুথফুলনেস হতে হবে। তারপরে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, লাস্ট একটা ওয়ার্ড, ইউথফুলনেস। জানি ইউথফুলনেস মানে কি? হ্যাঁ, তারুণ্য। এই বলো না কেন, জোরে বলতে হবে, আপনারা কি কথা বলতে হবে, আমি বলেছি কথা বলতে হবে। ইউথফুলনেস হচ্ছে তারুণ্য, বয়স মাত্র একটা সংখ্যা, মন হচ্ছে ইউথফুলনেসটা সারা জীবন থাকে। বয়স দিয়ে, বয়সের সংখ্যা দিয়ে ইউথফুলনেস রাখা যায়, ঢেকে রাখা যায়? হ্যাঁ, তো এই তারুণ্যটাকে আপনাকে আমাকে ধরে রাখতে হবে। কেন ধরে রাখতে হবে? যখন আমি কাজ না করতে পারবো, যখন আমি আমার জব সেক্টরে, আমার ফ্লোরে, আমার সেকশনে আমি তারুণ্যের সাথে কাজ না করতে পারবো, তখন আমার কাজগুলো কি পারফেক্ট হবে? আমি সকালের অফিস যদি 8টায় আসি, রাত 8টা 2টায় ঘুমাইলাম, 10টায় উঠলাম, আমার শরীরে এনার্জি থাকবে? তারুণ্য থাকবে? হ্যাঁ, আমার নিজের ভিতরে কন্ট্রোলিং নাই, আমি তাহলে কি আরেকজনকে কন্ট্রোল করতে পারবো? সো আমাদেরকে কি করতে হবে? ইউথফুলনেস থাকতে হবে, তারুণ্য থাকতে হবে, উজ্জীবিত থাকতে হবে, সবসময় তাগড়া থাকতে হবে, যে 10 জনের কাজ আমি একাই করে ফেলতে পারবো। এই যে মন মানসিকতা, এই জিনিসটা আমাদের ভেতরে কি রাখতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইউথফুলনেস। যখন আপনি সিক হয়ে যাবেন, দুর্বল হয়ে যাবেন, যত ইজি কাজ হোক, যত গুরুত্বপূর্ণ কাজ হোক, যত নর্মাল কাজ হোক, কোনোটাই আপনি করতে পারবেন না। আমরা করতে পারবো না, আমরা করতে পারবো না। তো অবশ্যই আমাদের কি করতে হবে?
ইউথফুলনেসটাকে কাজে লাগাইতে হবে। এটা হচ্ছে একজন কোয়ালিটি ইন্সপেক্টরের কি লেখা আছে, টু বি এ কোয়ালিটি ইন্সপেক্টর। একজন কোয়ালিটি ইন্সপেক্টর হইতে গেলে আমার ভেতরে এই বৈশিষ্ট্যগুলো, এই 7টা গুণগুলো অবশ্যই কি থাকতে হবে, ঠিক আছে। এবার চলে আসি হচ্ছে কাম টু দ্য পয়েন্ট, ক্লাসিফিকেশন অফ ডিফেক্ট। আমরা জানি গার্মেন্টসে কোয়ালিটি ইন্সপেক্টররা কি নিয়ে কাজ করে, ডিফেক্ট নিয়ে কাজ করে, যাতে কোনো ধরনের ডিফেক্টিভ গার্মেন্টস বাইরের হাতে না পৌঁছায়। আমার শার্টটা যদি ছেঁড়া থাকে আমি কি কিনবো? কিনবেন? আমার কাছ থেকে কিনবেন? আমার এই ছেঁড়া শার্টটা কেউ কিনবে? কিনবে না। এই ছেঁড়া শার্টটাকে কোয়ালিটি ফুল ভাবে কাস্টমারের হাতে তুলে দেওয়াই হচ্ছে কোয়ালিটি ডিপার্টমেন্টের কাজ। মানে কি, আপনার সৌন্দর্যের দায়িত্ব কার? আমার। যখন এই মানসিকতা থাকবে যে আমি আপনাকে একটা গুড প্রোডাক্ট প্রডিউস করব, আপনার হাতে তুলে দেব, তখনই আমি কি সাকসেস, তাই না? আমার কোয়ালিটিটা সাকসেস। তো এই কোয়ালিটি বাছাই করতে গেলে আমাদেরকে ডিফেক্ট ডেফিনেশনটা জানতে হবে। ক্লাসিফিকেশন অফ ডিফেক্ট, কয় ধরনের ডিফেক্ট থাকে গার্মেন্টসে, কয় ধরনের ডিফেক্ট থাকে? আমরা সাধারণত জানি ডিফেক্ট কয় প্রকার? 3 প্রকার। গার্মেন্টস কোয়ালিটি সেক্টরের ডিফেক্ট হচ্ছে 3 প্রকার, ক্রিটিক্যাল, মেজর এবং মাইনর। ক্রিটিক্যাল, মেজর এবং মাইনর, এটা মনে রাখতে হবে, ক্রিটিক্যাল, মেজর এবং মাইনর। ক্রিটিক্যাল ডিফেক্ট, ক্রিটিক্যাল ডিফেক্ট কি? ক্রিটিক্যাল ডিফেক্ট হচ্ছে কি, যে ডিফেক্টের কারণে বায়ার আমার প্রোডাক্ট নিতে সম্মতি প্রকাশ করে না, বা নিতে চায় না, বা কমপ্লেন করে, বা খালি চোখেও জিনিসটা বোঝা যায় না। এই ডিফেক্ট টাইপের ডিফেক্ট কি? ক্রিটিক্যাল ডিফেক্ট। ব্যবহারযোগ্য না, এই টাইপের ডিফেক্ট কি? ক্রিটিক্যাল ডিফেক্ট। ক্রিটিক্যাল ডিফেক্টের ভিতরে আবার কি আসতে পারে? শার্প অবজেক্ট, ধারালো জিনিসপত্র একটা ক্রিটিক্যাল না? এমনিতে বড় ওপেন সিএম বা ছেঁড়া জিনিস কিন্তু আমরা চোখে পড়ে, ওর ভিতরে যদি একটা ব্লেডের কণা থাকে বা একটা নিডেলের মাথা থাকে, শার্প কোনো জাতীয় কোনো কিছু থাকে, তাহলে কি বোঝা যাবে সহজে? এটা হচ্ছে ক্রিটিক্যাল হয়ে যাবে, মানে আমার খুঁজে বের করতে একটু কষ্ট হয়ে যাবে। তার মানে কি, এটা ক্রিটিক্যাল ডিফেক্ট। ক্রিটিক্যাল ডিফেক্টের মধ্যে শার্প অবজেক্ট আছে। শার্প অবজেক্টের ভিতরে কি করতে পারে? জিপার ড্যামেজ। আমি একটা কথা বলেছি, জিপার ড্যামেজ থাকে। অনেক সময় দেখা যায় যে জিপারের মাথা চোখা হয়ে আছে, এত ধার হয়ে আছে যে শার্টটা পরতে গেলে আমার কি বডি ছিঁড়ে যাচ্ছে, কেটে যাচ্ছে, রক্ত বের হচ্ছে। তার মানে কি, এটা একটা এই যদি আমি শার্ট পরতে গিয়ে আমার শরীর কেটে যায়, তাহলে সেই শার্ট পরবো? আর ব্রোকেন নিডেল, দেন আসলো কি ব্রোকেন নিডেল। ব্রোকেন নিডেল বলেছি আমি, ব্রোকেন নিডেল একটা ক্রিটিক্যাল ডিফেক্ট। এই যে সূচের মাথা বের হয়ে আছে, কোনো শার্ট বা কোনো ওয়ারিং ক্লথে যদি সেরকম নিডেল থাকে, তাহলে কি ওটা পড়তে গেলে আমাদের শরীরে লাগতে পারে। বিশেষ করে বেবি, যারা বেবি আইটেমের ক্ষেত্রে তো মাস্ট বি অ্যাভয়েডেড, কারণ যদি একটা ছোট বাচ্চার গায়ে নিডেলের একটা আঁচড় পড়ে, তাহলে কি ঠিক থাকবে? ত্বক ঠিক থাকবে? ওদের ত্বকগুলো আরো কিউট। এর জন্য এটাকে কি বলা হয়েছে? ক্রিটিক্যাল ডিফেক্ট। এই টাইপের কোনো ডিফেক্ট যদি গার্মেন্টসে পাওয়া যায়, বায়ার সরাসরি সেই গার্মেন্টস গুলোকে, সেই অর্ডারকে ক্যান্সেল করে দেয়, রিজেক্ট করে দেয়। ইভেন কোম্পানির নামে, সাপ্লায়ারের নামে কি মামলা হয়ে যাবে। ক্লিয়ার? তারপরে কি সেফটি ইস্যু। ক্রিটিক্যাল ডিফেক্টের মধ্যে প্রথমে কি আসলো? শার্প অবজেক্ট, তারপরে চলে আসলো কি সেফটি ইস্যু। সেফটি ইস্যুটাও একটা ক্রিটিক্যাল ডিফেক্ট। সেফটি ইস্যুর মধ্যে কি আছে? মিনিমাম নেক স্ট্যান্ড। মিনিমাম নেকটা কি? মিনিমাম নেক মানে আমরা তো জানি না? মিনিমাম নেক, মিনিমাম মানে কি? মানে সর্বনিম্ন আমার মাথার ভেতরে যাতে নেকটা ঢোকে, আমার শার্টটা যাতে আমি পরতে পারি, আমার টি শার্টটা যাতে আমি পরতে পারি। এখন পরতে গিয়ে যদি আমার গলায় ফাঁস লেগে যায়, তাহলে হবে? হ্যাঁ, হবে? তো এইটা হচ্ছে ক্রিটিক্যাল ডিফেক্ট। সেফটি ইস্যু প্রথম একটা ধাপ, যে মিনিমাম নেক স্ট্যান্ডার্ড থাকতে হবে। ক্লিয়ার? তারপরে কি পুল টেস্ট। পুল টেস্ট আমরা জানি না? পুল টেস্ট করা হয়। পুল টেস্ট কিসে করা হয়? কোন ধরনের বাটন থাকলে, স্ন্যাপ বাটন থাকলে সেখানে কি করতে হয়? পুল টেস্ট করতে হয়। পুল টেস্ট মানে কি? পুল মানে কি? হ্যাঁ, টেনে টেনে চেক করা, পুল টেস্ট, যাতে বাটনটা হচ্ছে আমার ছিঁড়ে না যায়। যদি একটা বাটন লাগাইছি, শার্ট পরতে গিয়ে এটা ছিঁড়ে গেল, বা কোনো বাচ্চাদের স্বভাব কিন্তু কামড়ানো, তাই না?
যে কোনো জিনিস পাইলে মুখে দেওয়া। ও শার্টটা নিয়ে ওর ইয়েটা নিয়ে জামাটা নিয়ে কি করলো, মুখে দিল, ও কামড় দিল, জিফার ফুলে পেটের মধ্যে চলে গেল, তাহলে কি অসুস্থ হয়ে যাবে না? হ্যাঁ, এটা একটা ক্রিটিক্যাল ডিফেক্ট। তারপরে নিকেল টেস্ট। নিকেল টেস্ট মানে কি? নিকেল টেস্ট, এই নিকেল টেস্ট করা হয় কেন? কেমিক্যাল টেস্ট। অনেক ধরনের, যখন আমরা ফেব্রিক্সটা ডাইং করা হয়, যখন কাপড় বানানোর জন্য রং করা হয়, অনেক ধরনের কেমিক্যাল দেয়া থাকে। এই কেমিক্যাল গুলো আসলে আমাদের শরীরের জন্য কতটুকু ক্ষতিকর, মারাত্মক, এবং এটা উঠে যেতে পারে। বাটনে যখন নিকেল থাকে, নিকেল টেস্ট করা হয়, এই নিকেল গুলো উঠে যেতে পারে না। আমার শার্ট সুন্দর আছে, আমি যদি এটা করতে গিয়ে দেখা গেল যে বাটনের কালার মুছড়ে পড়ে গেছে, নেবে? কেউ নেবে? হ্যাঁ, নেবে না। এইটার জন্য কি করা হয়? নিকেল টেস্ট করা হয়, যাতে কোনো বাটনের নিকেল উঠে না যায়। এর জন্য এটার স্ট্রংনেস এবং লংজিভিটি চেক করার জন্য নিকেল টেস্ট করা হয়, যাতে নিকেলটা না উঠে যায়। ক্লিয়ার? তারপরে কি আছে ক্রিটিক্যাল ডিফেক্টের মধ্যে? মোল্ড। মোল্ড মানে জানি তো আমরা, টপকাক, একদম ওই যে স্যাঁতস্যাঁতে হয়ে যায় না, এটা হচ্ছে মোল্ড। যাতে কোনো গার্মেন্টসের মধ্যে যদি স্যাঁতস্যাঁতে ছত্রাক থাকে, ইয়ে হয়, তাহলে কি শরীরে পড়লে চুলকাবে না? বাইরে নেবে? আমাদের থেকে তো বিদেশিরা অনেক খুঁতখুঁতে, ওরা তো আরো সচেতন। খুঁতখুঁতে বলতে আমরা বলবো ওরা আরো সচেতন। তো ওদেরকে যখন আমরা প্রোডাক্ট গুলো সার্ভিস করব, প্রডিউস করব, তখন আমাদের অবশ্যই এই জিনিসগুলো সম্পর্কে ওদের থেকে আরো বেশি ভালো ধারণা থাকা দরকার, কিনা? তারপরে কি আছে? ইনসেক্ট। অনেক সময় কাপড়ের মধ্যে কি সারপোকা থাকে না? থাকে না? দুর্গন্ধ থাকে, অনেক অনেক ধরনের পোকা থাকে। তো এই ধরনের পোকা যদি থাকে, পোকা লেগে কি স্পট হইতে পারে, দাগ হইতে পারে, তারপরে গন্ধ ছড়াইতে পারে, পারে না? এই জিনিসটা কি ক্রিটিক্যাল ডিফেক্ট। তারপরে কি ব্যাড স্মেল। অনেক সময় দেখা যায় না যে অনেক দিন হলো একটা ফেব্রিক পরে আছে, একটা জামা পরে আছে, পরা হয় না, অনেক গন্ধ বেরোয় না? বাজে গন্ধ, অনেক খারাপ গন্ধ বেরোয়। ওই টাইপের গন্ধ যদি থাকে, একজন কাস্টমার টাকা দিয়ে কি গন্ধওয়ালা কাপড় কিনবে? কিনবে না। অতএব এইটাও কিন্তু, এটা কোনো সমস্যা নাই। এটা কি সমস্যা আছে? চোখে দেখাও যাচ্ছে না, একটু গন্ধ হইছে, কই থেকে আসতেছে এটা বোঝাও যাচ্ছে না। যদি আপনার ফেব্রিক্সে, আপনার গার্মেন্টসে যদি গন্ধ থাকে, কেউ কিনবে? কিনবে না। তার মানে কি এটা একটা ক্রিটিক্যাল ডিফেক্ট। তারপরে কি লেভেল মিস্টেক। গার্মেন্টসে আমাদের ইনস্ট্রাকশন দেয়া থাকে কোথায়? হ্যাঁ, লেভেলে, কেয়ার লেভেলে। যদি আমার ইনস্ট্রাকশন ভুল থাকে, তাহলে তো আমার ফলাফল ভালো হবে না, হবে কাজ ভালো হবে? হ্যাঁ, আমার এই জন্য আরেকটা ক্রিটিক্যাল ডিফেক্ট হচ্ছে কি প্রবলেম? লেভেল মিস্টেক। কেয়ার লেভেলে থাকে হচ্ছে যে আমার ফেব্রিক্সটা, আমার গার্মেন্টসটা, আমার জামাটা আমি কিভাবে ওয়াশ করব, কতটুকু তাপমাত্রায় শুকাবো, কতটুকু তাপমাত্রায় এটা আয়রন করব, কতটুকু তাপমাত্রায় এটা ওয়াশ করব, এটাই হচ্ছে কি কেয়ার লেভেল ইনস্ট্রাকশন থাকে। তো এই ইনস্ট্রাকশন যদি মিস্টেক থাকে, তাহলে তো অবশ্যই কুচকায় যাবে। বিশেষ করে পলিস্টার কাপড় গরম পানিতে বেশি দেওয়া নিষেধ। তো আমরা যদি অনেক গরম পানি কইরা, দেখা যাচ্ছে যে ময়লা হয়েছে, একটু বেশি গরম করি দিয়ে ওর ভিতরে ছেড়ে দিলাম, তাহলে কি আমার শার্টটা ঠিক থাকবে? এর জন্য হচ্ছে কেয়ার লেভেল ইনস্ট্রাকশনটা যাতে মিস্টেক না হয়, এর জন্য আমার খেয়াল রাখতে হবে। লেভেল মিস্টেকটাও একটা ক্রিটিক্যাল মিস্টেক। এরপরে চলে আসলাম কি মেজর ডিফেক্ট। মেজর ডিফেক্টে কি কি আছে? মেজর ডিফেক্ট যেগুলো এমনিতেই খালি চোখে ওপেনলি দেখা যায় এবং বায়ার কিনতে এটাও অসম্মত হয়, কিনতে চায় না, কিনে না কেউ, যে এইগুলোকে কি বলে? মেজর ডিফেক্ট, বড় বড় সমস্যা। সাপোজ এখানে একটা সেরা আছে, এই শার্টটা সেরা আছে, এটা কি মেজর ডিফেক্ট। এখানে বড় একটা স্পট আছে, এটা কি মেজর ডিফেক্ট। আমার একটা সাইড নাই, একটা হাতা নাই, এটা কি মেজর ডিফেক্ট। এগুলো কিনবে কেউ? তাহলে মেজর ডিফেক্টের সংজ্ঞা হচ্ছে যে যেই সমস্যাগুলো সরাসরি খালি চোখেই দেখা যায়, মানে দৃশ্যমান, ভালোভাবে দৃশ্যমান, এবং বায়ার কিনতে, ক্রেতা কিনতে অসম্মত প্রকাশ করে, সেগুলো হচ্ছে কি মেজর ডিফেক্ট। মেজর ডিফেক্টের ভিতরে কি কি আছে? কাটিং আমার মেজর ডিফেক্ট হয়। এখন মাথায় রাখতে হবে, যেহেতু আমরা কোয়ালিটি ইন্সপেক্টর, আমাদের মাথায় রাখতে হবে কোথায় কোথায় কি মেজর ডিফেক্ট হতে পারে। কাটিং সেকশন, যখন কাটিং করা হচ্ছে তখনও কিন্তু মেজর ডিফেক্ট হতে পারে। কি ধরনের মেজর ডিফেক্ট হতে পারে? কাট হোল। কে কাট হোল, এই যে দিয়েছেন যখন কাটে, তখন কিন্তু এই কাট হোল হইতে পারে। কাট হোল অনেক দেখা যাচ্ছে, অনেক সময় ডাইংয়ে কি কেটে ফেলছে, একটা কাটিং কাট হোল হয়ে আছে, এটা কি বড়, এটা যদি আমার একটা পার্টের ভিতরে চলে আসে, এটা কি নেওয়া যাবে? তারপরে কি আছে? ফেব্রিক জয়েন্ট। দেখা যাচ্ছে যে অনেক সময় ডাইং করার সময় কি ফেব্রিক জয়েন্ট বড় করার জন্য জয়েন্ট করা হয়, ওই জয়েন্টটা আবার কি কাটিং করার সময়
ওর সাথে চলে গেছে, লের মধ্যে চলে গেছে, আমার বডি পার্টের ভিতরে চলে গেছে, তখন কি ওইটা মেজর ডিফেক্ট। তারপরে কি জিএসএম কাটিং, জিএসএম কাটা হয়, আমরা জানি জিএসএম মানে কি, হ্যাঁ গাকা, জিএসএম মানে হচ্ছে গ্রাম স্কয়ার পার মিটার, কাপড়ের ঘনত্ব পুরুত্ব মেজার করার জন্য জিএসএম কাটা হয়। তো জিএসএম কাটার সময় অনেক বড় একটা এরকম কি গোল হয়ে যায়, গর্ত হয়ে যায়, তো এই গোল গর্ত যদি থাকে তাহলে কি নেওয়া হবে, হ্যাঁ বিক্রি হবে না, এটাও মেজর ডিফেক্ট। সুইং এ মেজর ডিফেক্ট হতে পারে। একটা গেল কাটিং, এবার আসলো সুইং। সুইং এ কি কি ধরনের মেজর ডিফেক্ট হয়? ব্রোকেন স্টিচ মানে সেলাই কে কাটা, খুলে গেছে, ভাঙা। ব্রোকেন মানে কি ভাঙা, ভেঙে গেছে, সেলাই ভাঙা, তাহলে কি সেখান থেকে ওপেন সিএম হতে পারে, খুলে যাবে, যাবে না, তাহলে এটা একটা মেজর ডিফেক্ট। আনকাট থ্রেড, আনকাট থ্রেড মানে কি সুতা কাটা হয় না, যেগুলো সুতা না কাটা সুতাগুলো বড় বড় সুতা, এগুলো হচ্ছে আনকাট থ্রেড। তো সেই ক্ষেত্রে বিদেশিদের তো আর আমাদের মতো এত বুদ্ধি নাই যে ওরা সুতা কেটে পড়বে, সেই সময় ওদের নাই। সো তখন ওরা কি মনে করে এটা একটা ডিফেক্ট, সমস্যা, এত বড় সুতা কেন, এটা সমস্যা, স্টাইল মিস্টেক, এটা নেওয়া যাবে না। তারপরে কি স্কিপ স্টিচ, একটা স্কিপ স্টিচ মানে কি লাভ দেয়া সেলাই, সেলাই হতে হতে একটা স্টিচ স্কিপ করছে, তার মানে কি ওখান থেকে ফাঁকা হয়ে গেছে, ওখান থেকে সুতাগুলো খুলে আসতে পারে, ওইটা একটা মেজর ডিফেক্ট। তারপরে কি ওপেন সিএম, ওপেন সিএম মানে কি খোলা সেলাই, যদি কোনো সেলাই খোলা থাকে তাহলে তো সেরা নেবে, এটা হচ্ছে কি এটাও মেজর ডিফেক্ট। তারপর ফিনিশিং এ কি ধরনের মেজর ডিফেক্ট হয়? গার্মেন্টস তো সুইং হওয়ার পরে যখন ফিনিশিং এ আসে তখনও কিন্তু মেজর ডিফেক্ট হতে পারে, বড় ধরনের ওয়েল স্পট হতে পারে, ফয়েন ইয়ার্ন হতে পারে, তারপরে প্লাকেট আনইভেন, আমরা যারা পলো শার্ট পরি, হাতাওয়ালা গেঞ্জি পরি, এখানে কিন্তু তিনটা বোতাম থাকে, বোতাম থাকে না, এই বোতামের এই বক্সটাকে কি বলা হয়? প্লাকেট বলা হয়। এই প্লাকেটটা যদি ব্যাকাতারা থাকে তাহলে দেখতে কি ভালো লাগবে? হ্যাঁ সুন্দর লাগবে? এটা এমনিতেই বোঝা যাচ্ছে যে দেখতে জিনিসটা ভালো লাগতেছে না, তার মানে কি বাইরে সেটা কিনবে, কিনবে না, এটাও একটা কি মেজর ডিফেক্ট, ফিনিশিং মেজর ডিফেক্ট। তারপরে কি আসলো লেগ আপ ডাউন, যদি এক পা ছোট বড় থাকে তাহলে কি সেটা কিনবে? হ্যাঁ আমার পরার পরে একটা বড় হয়েছে একটা ছোট হয়েছে, দেখতে কেমন লাগবে? কিংভূতকি মাকার একটা পোশাক হয়ে যাবে, তাই না? সেটা কিন্তু বায়ার কিনবে না। সো এটা হচ্ছে মেজর ডিফেক্ট। এবার চলে আসলাম কি মাইনর ডিফেক্ট। মাইনর ডিফেক্ট মানে হচ্ছে কি ছোট সমস্যা, কি ছোট সমস্যা, যে সমস্যাগুলো সাধারণ দৃষ্টিতে চোখে পড়ে না বা বায়ার কোনো কাস্টমার কোনো ক্লেম করে না, এই ধরনের সমস্যাগুলোকে কি আমরা বলবো মাইনর ডিফেক্ট। মাইনর ডিফেক্ট আবার কোথায় কোথায় হয়? সুইং মাইনর ডিফেক্ট, সুইং এও কিছু মাইনর ডিফেক্ট হচ্ছে, যেমন কি আনইভেন স্টিচ, দেখা যাচ্ছে স্টিচ করা হয়েছে ওইটা আনইভেন মানে কি অসমান, একটু ঘুরে গেছে, একটু অসমান হয়েছে, এটা একটা মাইনর ডিফেক্ট। এখন আর্মহোলের নিচে যদি আনইভেন স্টিচ হয় সেটা কি দেখা যাবে? বাইরে চোখে পড়বে? বাইরে কমপ্লেন করবে? কাস্টমার কোনো কমপ্লেন করবে না, এটা হচ্ছে কি মাইনর ডিফেক্ট। আর একটা হতে পারে 4 পয়েন্ট আপ ডাউন, আর্মহোলে বা আন্ডার ইয়েতে ব্যাক রাইজের পয়েন্টে যদি আমাদের আপ ডাউন হয়, 4 পয়েন্ট আপ ডাউন হয়, এটা দেখা যাবে না, কাস্টমার ক্লেম করবে না। তারপরে কি লুজ টেনশন, দেখা যাচ্ছে সেলাই হয়েছে, সেলাইটা একটু কে লুজ আছে, ঢিল আছে, ঢিলা আছে, সেটাও সমস্যা না, সেটা কি মাইনর সমস্যা, এটা বায়ার ক্লেম নাও করতে পারে। প্লিট, সারা বডি তৈরি হয়েছে, ওয়েস্টে যায় হালকা একটু প্লিট পড়ছে, যেটা আমরা যারা কোয়ালিটি ইন্সপেক্টর আমরা সহজেই বুঝে ফেলবো, বাট সাধারণ কাস্টমার সেটা বুঝবে না বা ক্লেম করবে না। সো এটাকে মাইনর ডিফেক্ট। তারপর ফিনিশিং এ মাইনর ডিফেক্ট কি হতে পারে? ফিনিশিং এ যেমন পোর আয়রন, একটা গার্মেন্টসে আয়রন ভালো মতো হয় না, আয়রন তো আমি বাসায়ও করতে পারি, কাস্টমার নেওয়ার পরেও আয়রন করতে পারে, সো তো এইটা নিয়ে সে কমপ্লেন করবে না, কোনো কাস্টমার কমপ্লেন করবে না। সো এটা হচ্ছে পোর মাইনর ডিফেক্ট। তারপরে কি হচ্ছে প্লাকেট আনইভেন, প্লাকেটটা সুন্দর আছে জাস্ট খালি একটু আনইভেন হয়েছে, দেখা যাচ্ছে একদিক বোতাম লাগাইতে গেলে অনেক সময় একটু টান লাগে না, হ্যাঁ একদিকে ভাঁজ পড়ে যায় আরেকদিকে ইয়ে হয়ে যায়, এইটা হচ্ছে কি প্লাকেট আনইভেন, এটা একটা মাইনর ডিফেক্ট। তারপরে কি স্পট, ছোট ধরনের স্পট, হয়তো একটা ধুলা পড়েছে অথবা একটা ডার্টি পড়েছে, যেটা টুকা দিলে উঠে যায় বা চোখেই পড়ে না, কোয়ালিটিদের চোখে পড়ে, কাস্টমার ক্লেম করতে পারে না, কাস্টমারের চোখে পড়ে না, সেটা হচ্ছে কি মাইনর ডিফেক্ট। এটাও ছোট ধরনের স্পটটাও মাইনর ডিফেক্ট। কথা ক্লিয়ার, বোঝা গেল? এরপরে গিয়ে আমাদেরকে কি করতে হবে? অবশ্যই যেহেতু কোয়ালিটি ইন্সপেক্টর আমাদেরকে ফেব্রিক চিনতে হবে। অনেক ধরনের ফেব্রিক্স আছে, আমরা তো পোশাক পরি, আমরা
নামই জানি না যে এটা কি ফেব্রিক্স, এটা কি ফেব্রিক্স। হ্যাঁ জানি, আমরা কয়টা ফেব্রিক্স এর নাম জানি? জানি না। তো আমাদেরকে অবশ্যই কোয়ালিটি যারা আছে তাদেরকে ফেব্রিক্স এর নাম জানতে হবে। এই যে আমি কিছু নমুনা দেখাচ্ছি, এটা হচ্ছে 100% কটন সিঙ্গেল জার্সি ফেব্রিক্স, বোঝা যায়? হ্যাঁ, এটা হচ্ছে সিঙ্গেল জার্সি ফেব্রিক্স। তারপরে কি স্লাব সিঙ্গেল জার্সি ফেব্রিক্স। এই যে যেই ফেব্রিক্স গুলোর ভিতরে সাদা সাদা দাগ দেখা যায়, ছোট ছোট ঢেউ ঢেউ, ছোট ছোট মেঘের মতো, এগুলো হচ্ছে কি স্লাব জার্সি। ফ্রিজ ফেব্রিক্স, এই যে সবচেয়ে বেশি ব্যবহার হয় নিট ওয়্যারে, যারা আমরা গার্মেন্টস এর নিট জগতে আছি তারা সবচেয়ে বেশি পরিচিত হচ্ছে এই ফেব্রিক্সটার সাথে, এক পারে ব্রাশ করা অন্য পারে সমান, তাই কি না? এই ফেব্রিক্সটার নাম হচ্ছে ফ্রিজ ফেব্রিক্স। তাহলে ফ্রিজ ফেব্রিক্স এর ভিতরে কি থাকবে? এক পারে সমান থাকবে আর এক পারে ব্রাশ করা থাকবে। তারপরে কি এই যে টান টান টানলে বড় হয়, এইটা হচ্ছে কাফে থাকে, কলারে থাকে, নিচে থাকে, ট্রাউজারে থাকে, এইটার নাম হচ্ছে কি রিপ ফেব্রিক্স। ঠিক আছে, এই রিপ ফেব্রিক্স আবার অনেক ধরনের হয়, 1/1 হয়, 1:2 হয়। ঠিক আছে, যেটা মোটা মোটা, যেই গ্রিন লাইনের দাগ যত মোটা সেটার কে সংখ্যা তত বেশি, তার মানে কি রিপ ফেব্রিক্স। তাহলে বোঝা গেল? হ্যাঁ, বোঝা যাচ্ছে? এই ক্লাস থেকে আমরা কিছু শিখতে পেরেছি মনে হচ্ছে। হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা আরো ভালো করব, ভবিষ্যতে যত ট্রেনিং করব তত শিখবো, এবং আমাদের ক্লাস থেকে আপনারা অনেক ভালো কিছু শিখবেন এবং জীবনে একটা বিশ্বাসের জায়গায় এসে দাঁড়াবেন যে না, আমিও কিছু করতে পারবো। এবং বাংলাদেশের, নট অনলি বাংলাদেশ, ওভার ওয়ার্ল্ড আপনার নন গভর্নমেন্ট সেক্টরের ভিতরে গার্মেন্টস সেক্টরটা এবং কোয়ালিটি ডিপার্টমেন্টটা সবচেয়ে হিউজ একটা অপরচুনিটির জায়গা, সমুদ্রের মতো। এখানে চাইলেই নিজেকে ইনভলভ করতে পারবো, এখান থেকে চাইলেই একটু চেষ্টা করলেই নিজেকে কে স্বাবলম্বী করতে পারবো, আমার যে টার্গেট সেই টার্গেট ফিল আপ করতে পারবো। আপনি দেখেন এই সেক্টর ব্যতীত আর কোন সেক্টরে এত অপরচুনিটি নাই। ঠিক আছে, তো আমরা সবাই চেষ্টা করব এবং আমাদের পরবর্তীতে ক্লাসগুলো করব, ট্রেনিং করব, আশা করি সবার কাজে লাগবে এবং ভবিষ্যৎ জীবনে আমরা উন্নতি করতে পারবো। ওকে, আল্লাহ হাফেজ।